হচ্ছে এক নজরে ভারতবর্ষ। ভারতবর্ষের ফ্যাক্ট, ভারতবর্ষের আয়তন, ভারতবর্ষের দ্রাঘিমাংশ, ভারতের অক্ষাংশ, ভারতের গ্রিনিচ রেখা, ভারতের কাল্পনিক রেখা, টোটাল, এবং কোন কোন লাইন অফ বর্ডার গেছে সেগুলো, কতগুলো স্টেটস আছে, স্টেটস এর যে ক্যাপিটাল আছে মানে কান্ট্রি ক্যাপিটাল, সবগুলো দেখবো। ভারতবর্ষ কতটা বিস্তার জুড়ে আছে, এবং আমাদের যে ইয়ে আছে কি বলে ওয়ার্ল্ড ম্যাপ, মানে পৃথিবীর দিক থেকে ভারতবর্ষ কততম স্থানে আছে, সবগুলোকে আজকে আলোচনা করব। তো এক নজরে ভারতবর্ষকে দেখতে গেলে আমরা আগে অবশ্যই পুরো বিশ্বের যে ওয়ার্ল্ড ম্যাপটা আছে তার দিকে নজর দিব। তো লাইন থাকলে খুবই ভালো হতো, আমি পরে আসছি। আগে দেখে নি ভারতবর্ষ বিশ্বের কততম মানে আয়তনের দিক থেকে কততম স্থানে আছে? 7তম স্থানে। গুড। প্রথম কে? রাশিয়া। এইভাবে মনে রাখবো, এটা হচ্ছে রাশিয়া, বোঝা গেছে? কে এটা? রাশিয়া। তারপরে হচ্ছে আমাদের কানাডা। তারপরে কি? কানাডা। রাশিয়া, কানাডা, চীন। রাশিয়া, কানাডা, না স্যার, মার্কিন যুক্তরাষ্ট্র বলছি আমি, ভুলভাল করছি। রাশিয়া, কানাডা, তারপর হচ্ছে চীন, তারপর হচ্ছে ইউএসএ মানে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে হচ্ছে আমাদের ব্রাজিল, সরি ব্রাজিল, তারপর হচ্ছে ব্রাজিল, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, আর তারপর হচ্ছে আমাদের ছোট সা পিয়ারা সা ইন্ডিয়া। এই হচ্ছে আমাদের 7টা। 1 2 3 4 5 6 7, যেভাবে অঙ্কন করেছি সেভাবে মনে রাখবো, কোনোদিন ভুল হবে না। কিটা? প্রথমে কে? রাশিয়া। দ্বিতীয় কে? চায়না। কানাডা। কানাডা। রাশিয়া, কানাডা, চায়না, ইউএসএ মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, অস্ট্রেলিয়া, আর কি ইন্ডিয়া। আমি ম্যাপ দেখাচ্ছি, মনে রাখ, যেভাবে আমি মনে রাখছি এইভাবে, মানে চিত্রটা, তাহলে মনে থাকবে, কোনোদিন ভুলবি না। আর পারলে লিখে নেওয়ার চেষ্টা করবো ফটাফট করে, যেটা বলছি সেটা কর। ভারতবর্ষ দ্বিতীয়তম স্থানে আছে। ওহো, বলছি দ্বিতীয়তম স্থানে আছে, এখনো জনগণনা হয়নি। বারবার করে ভুলভাল বলছিস কেন? জনগণনা আসবে, তারপরে ভুলভাল কত দিচ্ছে ওটা। জনগণনা হবে হচ্ছে 2027-এ, তো সেই সময় বলা যাবে কতটা, বুঝে গেছে? অর্থাৎ এখন কে আছে? চায়না আছে। বিরক্ত কর, যেটা বলছি সেটাই আসল। এখনো ভারতবর্ষকে, হ্যাঁ, যেগুলো দেখছি সেগুলো হচ্ছে আমাদের যারা পোস্ট করছে, ওগুলো ভুলভাল। এটা এখনো বলা যাবে না, কি বলছি, যতক্ষণ না পর্যন্ত জনগণনা হবে। জনগণনা হিসাবে এইবার দেখা যাবে কতটা কে আছে, অর্থাৎ 2027-এর পর বোঝা যাবে যে ভারতবর্ষ কতটা 1 নাম্বার হতে পারে নাকি 2 নাম্বারই আছে সেটা পজিশন। আচ্ছা, লাস্ট বার বলছি আরেকবার, কে? রাশিয়া, কানাডা। যেভাবে যাচ্ছে সেভাবে রাশিয়া, এইভাবে যাবি। রাশিয়া, কানাডা, চীন, ইউএসএ মানে কি মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে কে? ব্রাজিল, ইন্ডিয়া। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ভারতবর্ষ কততম স্থানে আয়তনের দিক থেকে? 7তম স্থানে, এবং জনসংখ্যার দিক থেকে 2য়তম স্থানে, যতক্ষণ না পর্যন্ত আমাদের ডেটা আসবে। বোঝা গেছে? কিচ্ছু বিশ্বাস করবো না একবারে, যতক্ষণ না ডেটা আসছে ওগুলো বলা যাবে না। ডেটা আসুক এবার 2027-এ, তারপর বোঝা যাবে যে ভারতবর্ষের জনগণনা কতটা, তারপর বোঝা। এটা তো 2000, যেটা দিয়েছে না 2011 সালের হিসাব। 2011 সালের হিসাবে তো আমরা চলতে পারি না, রিসেন্ট হিসাব বলছি আমি। আচ্ছা, নেক্সট চলে আসছি আমরা ইন্ডিয়ার। এই যে ভারতবর্ষ যে আছে, ভারতবর্ষ বিশ্বের কতটা ক্ষেত্রফল জুড়ে আছে? ক্ষেত্রফল বর্গমিটার 2.4, লিখে নে, 2.4 বর্গ কিলোমিটার ক্ষেত্রফল। বিশ্বের আয়তনের দিক থেকে 2.4 ক্ষেত্রফল বর্গ কিলোমিটারে বিস্তৃত। হ্যাঁ, ক্ষেত্রফল অধিকার করে রেখেছে, এইভাবে লিখতে পারি 2.4%। 2.4%, অর্থাৎ ক্ষেত্রফল মানে কি? জায়গা, বিস্তার। এই যে পুরো যে পৃথিবীটা আছে, তার মধ্যে পুরো পৃথিবীর মধ্যে কত অংশ জুড়ে আছে ভারতবর্ষ? 2.4%। মনে রাখবো একটু, 2.4% জায়গা জুড়ে। বুঝা গেছে? আচ্ছা, আরেকটা জিনিস এখানে লিখবো, এশিয়ার ভারত মানে
এশিয়ার মধ্যে ভারতবর্ষ পড়ে কি পড়ে না? কোন দিকে পড়ছে? দক্ষিণ দিকে। অবশ্যই মনে রাখবো, এশিয়ার দক্ষিণ দিকে ভারতবর্ষ অবস্থিত। এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে ভারতবর্ষ অবস্থিত। এগুলো তথ্যগুলো লিখে দেবো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য এগুলো। এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত কে? ভারত। পৃথিবীর জনসংখ্যার 17.74% অধিকার করে আছে। পৃথিবীর জনসংখ্যার মধ্যে ভারতবর্ষ 17.74% অধিকার করে আছে। 17.74। তাহলে এই ফ্যাক্ট গুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, খুব ভালো করে মনে রাখতে হবে ফ্যাক্ট গুলো। 17.74% এটা জনসংখ্যার দিক থেকে মানে অধিকার করে আছে অংশ। ক্লিয়ার? যেমন জনসংখ্যার বিচারে সব থেকে কে? চীন। আর ভারতবর্ষ কতটা অংশ? 17.74%। মনে থাকবে বিষয়। আর ক্ষেত্রফল, জায়গা কতটা? পৃথিবীর দিক থেকে জায়গা কতটা? 2.4%। 2.4%। বিশ্বের মধ্যে আয়তনে কে বড়? রাশিয়া। তারপরে কে? রাশিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? ভ্লাদিমির পুতিন। গুড, ভেরি গুড। আচ্ছা, ভ্লাদিমির পুতিন। আচ্ছা, তার রাশিয়ার পর কে? কানাডা। বারবার করে জিজ্ঞাসা করছে, কারণ আজকে মাথায় ঢুকিয়ে দিব এগুলো। আমরা বহুত বড় বড় জিনিস যাচ্ছি, এই জন্য এইটুকু খালি মনে রাখি। রাশিয়া, তারপরে কানাডা। আরেকবার জিজ্ঞাসা করছে, রাশিয়া, কানাডা, চীন, ইউএসএ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া। এবার দেখ, বল। আপনি যে জিনিসটা নিয়েছিলেন এই চ্যাপ্টারের ওই লেখা এখানে পৃথিবীতে রাশিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ভুল লিখা আছে। এটা ঠিক করে দিবে, এটা ঠিক করে দিবে। ঠিক আছে, ভুল লিখা আছে। ভালো একটা জিনিস ধরেছি, যেটা এইটা সঠিক, বুঝলি? রাশিয়া, কানাডা, চীন, ইউএসএ, তারপরে ব্রাজিল, অস্ট্রেলিয়া, তারপরে কি? ইন্ডিয়া। আচ্ছা, ম্যাপটা দেখলেই বুঝতে পারবি কতটা জায়গা জুড়ে আছে। তাহলে আরেকবার জিজ্ঞাসা করছো, কতটা জায়গা জুড়ে আছে ইন্ডিয়া বিশ্বের দিক থেকে? 2.4%। জনসংখ্যার দিক থেকে কতটা? 17.74%। 17.74%। 74 নয়, কারণ দশমিকের পর ছোট সংখ্যা হয়ে যায়। স্যার, হুম। ওই যে ও বললো যে আমাদের যে পিডিএফটা দিয়েছিলেন ওখানে, তাহলে ওটা ভুল? একটু ভুল আছে, ওটা ঠিক করে নিবি। এই আয়োজনে আমি ক্লাসটা করে দিচ্ছি, যেগুলো একটু ভুলভাল আছে ওগুলো ঠিক করে নিবি, বুঝলি? হতে পারে ভুলভাল একটু থাকতে পারে। ম্যাপে দেখবো, ম্যাপে দেখলে আমরা বিশ্বাস করতে পারবো আর কি। ম্যাপে দেখলে বিশ্বাস। এই একটা প্রশ্ন ধরছি, দেখি ভারতবর্ষে কতগুলো ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? 22টি ভাষা। তাহলে লিখে নেওয়ার চেষ্টা করবো এটাকে। যারা জানিস না, যারা জানিস তো তাদের তো কোনো সমস্যা নেই। নিশ্চয়ই পরীক্ষায় আসবে না ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল, এগুলো কোনোদিনও আসবে না পরীক্ষায়। আরে তাড়াতাড়ি লাগে, একটু এগিয়ে যায়। আচ্ছা, একটা খুব সুন্দর, আমি না একটা খুব সুন্দর কোড দিয়েছি একটা, দেখো কোডটার মানে কি? কোডটার মানে কি বল, পর একটু। এই কোডটা আছে, কথা বলি না, এদিকে আয়। কি লেখা আছে? হ্যাঁ, কোডটা পড়তো একটু দেখি। The struggle you feel today
create the success you will enjoy tomorrow. মানে কি the struggle you feel today, যদি আজকের স্ট্রাগলটা অর্থাৎ আজকের যন্ত্রণা তুমি বুঝতে পারো, আজকে যন্ত্রণা হচ্ছে, ক্রিয়েট যদি সৃষ্টি করতে পারো the success, সে সফলতা you will enjoy tomorrow, অর্থাৎ অবশ্যই তুমি আগামীকালের জন্য প্রস্তুত হচ্ছ, অর্থাৎ তোমার জন্য সাকসেস অপেক্ষা করছে। তাহলে আজকের দিনটা সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক না? অর্থাৎ এট প্রেজেন্ট যেটাতে আমরা এখন আছি। তো আমরা কি করি, সবসময় স্বপ্ন দেখি, কিসের জন্য? কি জন্য স্বপ্ন দেখি? স্বপ্ন পূরণের জন্য সাকসেস হওয়ার জন্য স্বপ্ন দেখি। এর কিসের জন্য? সাকসেস হওয়ার জন্য। কিন্তু সবসময় কি সাকসেস পাওয়া যায়? স্বপ্নই দেখে থাকি। স্বপ্নটা বাস্তব করতে গেলে কি করতে হবে? যন্ত্রণা সহ্য করতে হবে। তো যন্ত্রণাটা শুরু হোক আজকে থেকে, একবার ভালো করে যন্ত্রণাটা শুরু হোক। এই যে এখানে দেখ, আমি যে ওয়াল ম্যাপটা করালাম বিষয়টাকে, সব থেকে বড় কাকে দেখতে পাচ্ছি এখানে? রাশিয়া, এত বড় কান্ট্রি রাশিয়া, তারপরে কে? কানাডা। তারা এইভাবেই চলতে হবে কিন্তু, হ্যাঁ, রাশিয়া, কানাডা, তারপরে কে ছিল? চীন। কোথায় চায়না? কোথায়? এই যে চায়না। ওহো, যন্ত্রণা এগুলো। আচ্ছা, মনে রাখ কি 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 ছিল আরেকবার। রাশিয়া, কানাডা, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ, অস্ট্রেলিয়া, তারপরে ইন্ডিয়া। আচ্ছা, ইতিমধ্যে তো আমরা সবকিছু জানলাম। আর কততম স্থানে আছে তাহলে ভারতবর্ষ আয়তনের দিক থেকে? 7তম স্থানে। আমরা এবার ভারতবর্ষের বিষয়টাকে চলে যাই। ভারতবর্ষের নকশা চিত্র অঙ্কন করার সময় আমরা লক্ষ্য করতে পারবো, আমরা শেষে দেখবো এটা হচ্ছে ভারতবর্ষের নকশা চিত্র, মানে নিচের অংশটাকে, অর্থাৎ আমি এই অংশটাকে অঙ্কন করছি, এখান থেকে এইটুকু অংশ ভারতবর্ষ এরকম আছে, কিছুটা উপরের অংশ, কিছুটা নিচের অংশ। তো উপরের যে অংশটা আমরা পরে দেখছি, নিচের অংশটাকে দেখলে আমরা বুঝতে পারবো। এখানে দেখতে পাই আমাদের ডিরেকশন হচ্ছে এইভাবে, ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ, তাই তো? নর্থ এবং সাউথ। তাহলে উপরের ভাগটা কি? নর্থের ভাগ, আর নিচের ভাগটা কি? সাউথের ভাগ। এই ভাগটা কি? ইস্টের, আর এই ভাগটা কি? ওয়েস্টের, মানে পশ্চিম দিকের। তো আমরা কি বা পুরো যে ভারতবর্ষ আছে, এই যে পুরো ভারতবর্ষ আছে, এই পুরো ভারতবর্ষের যদি আমরা বিষয়টাকে দেখি, পুরো ভারতবর্ষে সেই উত্তর থেকে দক্ষিণ, নর্থ থেকে সাউথ, আর পূর্ব থেকে পশ্চিম, এই পুরো ভারতবর্ষের আয়তন কে বলতে পারবে? আয়তনটা না, বলে দিচ্ছি, 32,87,263 বর্গ কিলোমিটার। লিখে রাখবো একদম, বর্গ কিমি। পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ভারতবর্ষের টোটাল আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। তাড়াতাড়ি ফটাফট করে লিখে নেবো এই তথ্যগুলো, আর মুখস্থ করবো। কত কত? 32,87,263 বর্গ কিলোমিটার টোটাল আয়তন। সমগ্র আয়তন, ভারতবর্ষের সমগ্র আয়তন কত? 263 বর্গ কিলোমিটার। ক্লিয়ার? সেটা উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, টোটালটা একবারে। এইবার আমরা দেখতে পাবো অনেক কিছু জিনিস দেখবো, কোস্টাল লাইন দেখবো, হিউ, অনেক কিছু দেখবো, অনেক কিছু একবারে। বর্গ কিলোমিটার। তাহলে গেল আয়তন, গেল কত আয়তন? মুখস্থ করবো একদম। ভারতের নাগরিক মানে আমাদের মুখস্থ করতে হবে, পড়াশোনার জন্য নয়। 32,87,263 বর্গ কিলোমিটার। আমি পরে ধরবো কিন্তু এগুলো অবশ্যই ধরবো। উত্তর থেকে দক্ষিণে, ভালো করে বুঝবো, উত্তর থেকে দক্ষিণে এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে 15,200, সরি 3,214 কিলোমিটার। মানে কোনটা? এটা উত্তর থেকে কোথায়? দক্ষিণে। পূর্ব থেকে পশ্চিম 29,33 মনে রাখবো। তাহলে কতটা? উত্তর থেকে দক্ষিণ কতটা? 32,14 বা 3,214 কিলোমিটার। 3,214 কিলোমিটার। আর হচ্ছে পূর্ব থেকে পশ্চিম কত? 2,933 কিলোমিটার, মানে 29,33 কিলোমিটার। ফটাফট করে লিখে নেবো এগুলো। উত্তর থেকে দক্ষিণ 32,14, আর হচ্ছে পূর্ব থেকে পশ্চিম 29,33। অনেক কিছু জানতে পারবো। আর যেগুলো লেখা আছে সেগুলো লিখবো না, আমি সবকিছু আজকে বলবো। যেগুলো লেখা আছে সেগুলো আমাদের দরকার নেই লেখার। আচ্ছা, ভারতবর্ষ 5টা পয়েন্টে বিভক্ত। লেখা হয়েছে এটা?
কথাগুলো একটু মনে রাখি। ভারতবর্ষ কটা পয়েন্টে বিভক্ত? 5টা পয়েন্টে বিভক্ত। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। ক্লিয়ার? আমরা আগে আলোচনা করেছি নিশ্চয়ই। এটার নাম কি? ইন্দিরা কোল। ইন্দিরা কোল। ইন্দিরা কোল। উত্তর দিকে শেষতম বিন্দু কি? ইন্দিরা কোল। কিন্তু এখানে এখন এত কঠিন কোশ্চেন আসছে, যদি বলে এটা হচ্ছে ইন্দিরা কোল, যেটা আছে সেটা হচ্ছে পিওকে তে পড়ছে। পিওকে মানে পাক অধ্যুষিত কাশ্মীর, অর্থাৎ এটা অনেকটা আমাদের কি করেছে, পাকিস্তান এটাকে দখল করে নিয়েছে, আমাদের বোঝা গেছে, ভারতের অংশটাকে দখল করে নিয়েছে। তো এটা যদি বলে যে বিতর্কিত জায়গা, তাহলে সেটা হবে কি? ইন্দিরা কোল। আর যদি ভারতের মধ্যে বলে, তাহলে অবশ্যই সেটা হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার, মানে সিয়াচেন হিমবাহ। মনে রাখবো এটা অবিতর্কিত। সিয়াচেন গ্লেসিয়ার মানে সিয়াচেন হিমবাহ, এটা হচ্ছে অবিতর্কিত। অবিতর্কিত, অবিতর্কিত মানে যদি বলে পার্টিকুলার, যদি এরকম বলে যে ভারতবর্ষের উপরের লাস্টতম বিন্দু কি, আর সেখানে যদি খালি বলে যে পিওকের মধ্যে পড়ছে, তাহলে কি হবে সেটা? ইন্দিরা কল। ইন্দিরা কোল নয়, ইন্দিরা কল। বুঝা গেছে? ইন্দিরা কল। আর যদি বলে একদম পার্টিকুলার ভারতবর্ষের মধ্যে, সেটা সেটা কি হবে? সিয়াচেন হিমবাহ বা সিয়াচেন গ্লেসিয়ার। বুঝা গেছে? এগুলো লিখে রাখবো কিন্তু। এই ইন্দিরা কোল হচ্ছে পিওকের মধ্যে, অর্থাৎ আমাদের মোটামুটি আফগানিস্তানের অংশে পড়ছে। মানে এই আমি ম্যাপে দেখিয়ে দিচ্ছি, এই অংশটা, এই যে উপরের অংশ, এটা হচ্ছে পিওকের মধ্যে পড়ছে। আর আমাদের সিয়াচেন গ্লেসিয়ার হচ্ছে এই জায়গায়, এই যে এখানে পড়ছে, মানে একদম ভারতবর্ষের মধ্যে পড়ছিল। এই জন্য এটা হচ্ছে অবিতর্কিত, এটা কোনো বিতর্ক নেই। বুঝা গেছে? তাহলে পুরোপুরি ভারতবর্ষ। কি নিয়ে না, জল নিয়ে না, কেউ নিয়ে একটু ডিস্টার্ব করবি না, দয়া করে নিয়ে আসবি, তাহলে সব নষ্ট হয়ে যাবে একবারে। এই বিষয়টা বোঝা গেল। কথা বলছে, এই বিষয়টা বোঝা গেল। নেক্সট চলে আসছি আমরা দক্ষিণ দিকের বিন্দু, যেটাকে কি বলা হয়? কন্যা কুমারিকা। কি বলে? কন্যা কুমারিকা। আমি সংক্ষেপে লিখছি, কন্যা কুমারিকা। উত্তরের বিন্দু ইন্দিরা কল, বিতর্কিত। অবিতর্কিত হচ্ছে কি? সিয়াচেন হিমবাহ বা সিয়াচেন গ্লেসিয়ার। এবং দক্ষিণ দিকের বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট। কন্যা কুমারিকা। কন্যা কুমারিকা। আর এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে যে পয়েন্টটা পড়ছে, তার নাম কি? পিগমিলিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট। পিগমিলিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট। পূর্ব দিকের যে বিন্দু, যেটা আমাদের অরুণাচল প্রদেশের মধ্যে পড়ছে, যার নাম হচ্ছে কিবিথু। কি নাম? কিবিথু। কিবিথু। আর পশ্চিম দিকের যে বিন্দু, যেখানে গুজরাটের মধ্যে পড়ছে, যার নাম কি? গুহারমতি। গুহারমতি। তাহলে কটা বিন্দু পেলাম আমরা? কটা বিন্দু? 5টা। আচ্ছা, এই যে ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ান পয়েন্ট, এই যে পয়েন্টটা আছে, 2004 সালে এখানে জনসংখ্যা মাত্র কটা ছিল জানিস? 4টা বাড়ি মাত্র। 4টা বাড়ি। কারণ এর টোটালটাই তো কিসের মধ্যে পড়ছে? বঙ্গোপসাগরের মধ্যে পড়ছে, বে অফ বেঙ্গল। এই জায়গায় কি মানুষ বসবাস করতে পারবে? এই জন্য এখান থেকে ছেড়ে মানুষ মূল ভূখণ্ডে পৌঁছে যাচ্ছে। বোঝা গেছে? এই জন্য এই পয়েন্টটাকে ততটা গুরুত্বপূর্ণ আর দেওয়া হয় না। মাথায় ঢুকলো বিষয়টা? এখন কিন্তু লোক বসবাস করছে, অবশ্যই বসবাস করছে, কিন্তু ততটাও না। মানুষ এখানে ঘুরতে যায়, শুধুমাত্র আইল্যান্ড দেখতে যায়, আর কিছু না। আর সবাই উপরে থাকে। তো আমরা উপরে কি দেখলাম, এখানে কি দেখলাম? এই জায়গায় কি কি নাম এটা? না, উপরে, একদম উপরে ইন্দিরা কোল না কল? ইন্দিরা কল। আর এটা ইন্দিরা পয়েন্ট লাগে কন্যা কুমারিকা। কন্যা কুমারিকা এটা ওটা ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ান পয়েন্ট। পিগমিলিয়ান পয়েন্ট বা ইন্দিরা ইন্দিরা পয়েন্ট। এটা কি অরুণাচল প্রদেশের মধ্যে? কিবিথু। আর আরেকটা নাম হচ্ছে কিবিথুর অপর নাম, আরেকটা এই জায়গাটার নাম আছে, সেটা হচ্ছে গুয়াংলু। মনে রাখবো একটু, গুয়াংলু। নামটা শুনতে কেমন লাগছে, কিন্তু অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। গুয়াংলু। আর এটা হচ্ছে কি? গুহারমতি। কি নাম? গুহারমতি। তো এই 5টা পয়েন্ট দিয়ে ভারতবর্ষকে চিহ্নিত করা হয়েছে টোটাল। বোঝা গেছে? আমরা একটু ভিতরে ঢুকি তাহলে। আরেকবার রিপিট করে দিচ্ছি, পুরো ভারতবর্ষের আয়তন কত? পুরো ভারতবর্ষের আয়তন কত? 35,87,263 বর্গ কিলোমিটার। তারপরে উত্তর থেকে দক্ষিণ দিকে আয়তন কত? 3,333 কিলোমিটার। 32, 14। পূর্ব থেকে পশ্চিম আয়তন কত? 29, 33। এগুলো ধরবোই, কিন্তু মুখস্থ ধরবো না, ওখানে অক্ষাংশ কত কোনটা? পড়ে যাচ্ছে। আমি অক্ষাংশ এখন না, ওটাই হয় কিন্তু আমি
অক্ষাংশ তো পরে আসছে দাঁড়া। অক্ষাংশ আর দ্রাঘিমাংশ এখন গেছি না, আমি যাচ্ছি, আমি সব আজকে সবার প্রশ্নের উত্তর দিয়ে দেবো একবার। একটু আমাকে সময় দে, সব হয়ে যাবে। আচ্ছা, কটা পয়েন্ট দেখলাম, কটা পয়েন্ট দেখলাম, কি কি বল আরেকবার রিপিট কর। উপরে কি ইন্দ্রাকল, আর অবিতর্কিত কোনটা? সিয়াচেন হিমবাহ। নিচে কন্যাকুমারিকা, কি কি বল? আচ্ছা, নিচে কি? কন্যাকুমারিকা। পূর্ব দিকে কি? কিবিথু, বা এর অপর আরেকটা নাম কি বলা হলো? গোয়াংলু, ময়াবুদ্দু, গোয়াংলু। আর হচ্ছে পশ্চিম দিকে গোহার মধ্যে, যেটা কোথায় অবস্থিত? গুজরাটে। বুঝা গেছে? তো এই গেল আমাদের পয়েন্ট এবং আয়তন নিয়ে টোটাল বিষয়। এইবার আমরা একটু আসছি এখানে উপকূল রেখা এবং স্থলভাগ দেখবো ভালো করে। এই জায়গাটা এখান থেকে শুরু করে একটা ছোট্ট লাইন কল্পনা করা হয়েছে, যার নাম কি? যেটা কাল্পনিক লাইন বলা হয়, সেটার নাম কি? এই লাইনটার নাম কি? কর্কট ক্রান্তি রেখা, যার মান কত? 23.5 ডিগ্রি। 23.5 ডিগ্রি মনে রাখবো একটু। কর্কট ক্রান্তি রেখা গেছে, যেটা কত ডিগ্রি? 23.5 ডিগ্রি। কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে, রাজ্য আমরা পরে পড়ছি, অনেক বিষয় বলার আছে। কর্কট ক্রান্তি রেখার নিচের ভাগটা হচ্ছে জলভাগ, যাকে বলা হয় উপকূল রেখা। বোঝা গেছে কি বলা হয়? উপকূল। আর উপরের অংশ হচ্ছে কি? স্থলভাগ, মানে ডাঙ্গা, যেটাকে আমরা বলি মানে নিজস্ব বাংলা ভাষায়। উপরের অংশ ডাঙ্গার ভাগ, মানে যত উপরে যাবো তত কি জল পাবো নাকি পাহাড় পাবো? পাহাড়। যত উপরে যাব পাহাড় পাবো। আর নিচে কি? জলের অংশ, তাই না? তাহলে ভারতবর্ষকে আরো উপকূল রেখার দিক থেকে দেখতে গেলে কটা ভাগে ভাগ করা হয়েছে? দুটো। একটা হচ্ছে স্থলভাগ, একটা হচ্ছে কি? জলভাগ। উপকূল রেখা জলভাগ তাকে বলা হয়। এই উপকূল রেখার যে আয়তন, সেটা হচ্ছে স্থলভাগের থেকে অনেকটা কম। অর্থাৎ স্থলভাগ সব থেকে বেশি, যেটা আয়তন হচ্ছে প্রায় 15,200। লিখে রাখবো একটু, 15,200 কিলোমিটার। কোনটা? স্থলভাগ, মানে উপরের অংশটা। আর নিচের অংশ, এই যে জলের মধ্যে আছে যেটা উপকূল রেখা, সেটা হচ্ছে 7,516 কিলোমিটার প্রায়। 7,516 কিলোমিটার প্রায়। একদম খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা তথ্য। স্থলভাগ হচ্ছে ভারতের স্থলভাগের মানে আয়তন হচ্ছে প্রায় 15,200, আর জলভাগের হচ্ছে প্রায় 7,516। এগুলো একটু ছোট করে লিখে রাখবো। টোটাল আয়তন বলে দেওয়া হচ্ছে, সবকিছু আয়তন বলে দেওয়া হচ্ছে। এই যে এবার লাইন চলে গেল না, লাইনটাকে আগে পিটাবো। চলেন স্যার, এত বিরক্ত করে নিজে। গাড়িটা বসে হামলা করছে। তাহলে বোঝা গেল বিষয়, এই নিয়ে কারো কোনো সমস্যা? এবার আমরা চলে আসি যেটা সঞ্জয় প্রশ্ন করেছিল, দ্রাঘিমাংশ এবং অক্ষাংশগত বিস্তৃতি কত, তাই না? দ্রাঘিমাংশ কাকে বলা হয় এবং অক্ষাংশ কাকে বলা হয়? যাকে বলা হয় লংজিটিউড এবং ল্যাটিটিউড। যারা এখানে ভূগোল নিয়ে পড়েছে তারা ভালো করে জানে বিষয়টা, লংজিটিউড এবং ল্যাটিটিউড। এই যে অংশটা দেখতে পাচ্ছি এখানে, নর্থ সাউথ যে পার্টটা, এটাকে বলা হয় দ্রাঘিমাংশ। কি বলে? দ্রাঘিমাংশ। আর এই যে ইস্ট থেকে ওয়েস্ট যেটা, সেটাকে বলা হয় অক্ষাংশ। মনে রাখবো, এটা অনেকে ভুলে যায় বিষয়গুলো। অর্থাৎ এটা কি, এটা কি কালাম নাকি রো বলতো? কালাম উপর থেকে নিচে নামছে, তাহলে কালামটা কি হবে? দ্রাঘিমা। আর রোটা কি হবে তাহলে? অক্ষাংশ। ক্লিয়ার? কত ডিগ্রি দ্রাঘিমাংশ সেটা আমাদের নির্ণয় করবে। আমি একটা ছবি দিচ্ছি এখানে, দেখ বুঝতে পারবি। একটু লিখে নে, ভারতবর্ষের দ্রাঘিমাংশগত বিস্তৃতি। ভারতবর্ষের দ্রাঘিমাংশগত বিস্তৃতি। তাই তো বলছে 3,214। না না না, একদমই না। দ্রাঘিমা আলাদা হবে, ওটা আয়তন রে। দ্রাঘিমাংশ বিস্তৃতি আলাদা, মানে এখানে মিনিট ডিগ্রিতে আসবে।
এই যে ছবি চলে আসছে আমাদের এখানে, দেখ ভালো করে লক্ষ্য কর। আমাদের জানি এটা পূর্ব থেকে পশ্চিম দিকে কত 29-33, আর উত্তর থেকে দক্ষিণ দিকে কত 32-14। কথা বলবি না, কেউ কথা বলবি না দয়া করে। আচ্ছা, উপর থেকে নিচে এটা কি কি দ্রাঘিমাংশ নাকি অক্ষাংশ? এটাকে দ্রাঘিমাংশ মানে কলাম যেটা, তাই না? দ্রাঘিমাংশ কত 37°6'। 37°6' উত্তর থেকে, আর 8°4' উত্তর, নর্থ দ্যাট এটা সাউথ একটাকে ধরা হয়। বুঝে গেছে? এটাও উত্তর, এটাও উত্তর, মানে টোটালটাকে বিস্তৃত ধরা হয়েছে। বোঝাতে পারলাম কিনা জানি না। এটা টোটালটা কিন্তু নর্থ, বুঝে গেছে? আর এটা টোটালটা হচ্ছে ইস্ট, মানে একটাই। এটা টোটালটা কি নর্থ, আর এটা টোটালটা কি ইস্ট। তাহলে আমরা যদি দ্রাঘিমাংশগত দিক থেকে দেখি, তাহলে কত হবে 37°6' উত্তর থেকে, 37°6' উত্তর থেকে 8°4' উত্তর পর্যন্ত দ্রাঘিমাংশ বিস্তৃতি। ক্লিয়ার ভারতবর্ষের? এবার যদি আমরা গিয়ে দেখি কি বলে অক্ষাংশগত বিস্তৃতি, তাহলে কত হবে 97°25' উত্তর থেকে 68°7' উত্তর, নর্থ দ্যাট পশ্চিম একদমই নয়, কিন্তু এটা টোটালটা পূর্ব। বুঝা গেছে? এইভাবে গেছে লাইনটা, এই জন্য এটাকে টোটালটাকে পূর্ব ধরা হয়, আর উপর থেকে নিচে নামছে সেই জন্য এটাকে টোটাল থেকে নর্থ ধরা হয়। লিখে রাখবো, তাড়াতাড়ি লিখে রাখবো এগুলো। হাইছে দ্রাঘিমাগত বিস্তৃতি, দ্রাঘিমাগত বিস্তৃতি এগুলো কেমন ভাবে লিখলো? কলম দিয়ে লিখ, ছবি অঙ্কন করে লিখ, আরো ভালো হয়। ভারতবর্ষের ইন্টারন্যাশনাল বর্ডার কটা, মানে আন্তর্জাতিক সীমানা কটা? পারবো না, 5টা মনে হয়। আচ্ছা বলে দিচ্ছি, আর কোনোদিন বলবি না। 7+2 মনে রাখবো ইকুয়াল টু 9। 7+2 ইকুয়াল টু 9। 7টা হচ্ছে স্থলভাগে, আর দুটো হচ্ছে আমাদের কি জলের মধ্যে। যেমন দুটো জলের মধ্যে কোথায় কোথায়? এইটুকু একটা দেশ আছে সবাই জানি আমরা, যেটাকে কি বলা হয় শ্রীলঙ্কা। এখানে একটা দেশ আছে যার নাম কি, যেখানে সবাই ঘুরতে যায়, যেখানে নীল জল আছে, তারপর জলের নিচে সবাই হোটেল, মানে হোটেল আছে, ওখানে সবাই লাঞ্চ করে। তার নাম কি? मालदीव्स। কি নাম? मालदीव्स। नाम तो सुना ही होगा ना? नाम सुना होगा, टीवी पे मोबाइल पे भी देखा होगा। ओ मोबाइल में देखा होगा, नाम तो सुना ही होगा। वाव, তাহলে এটা কি মালদ্বীপ, মালদ্বীপস, আর এটা কি শ্রীলঙ্কা। তাহলে এগুলো সব জলের মধ্যে আছে, তাহলে জলের মধ্যে বর্ডার এগুলো, ঠিক না? আমরা চলে আসি মূল বর্ডার গুলো দিকে। তাহলে টোটাল বর্ডার যদি দেখি তাহলে কটা হবে? 9টা। কিন্তু যদি বলে ভারতবর্ষের আন্তর্জাতিক বর্ডার কটা, তাহলে কিন্তু 7টা যদি অপশন থাকে অবশ্যই 7টাও দিব হবে, কারণ এইগুলো বর্ডার সাধারণত গুরুত্বপূর্ণ পায় না, যে জলের মধ্যে আছে যেহেতু। বুঝে গেছে? আচ্ছা, বর্ডার গুলো মনে রাখবো এইভাবে, একদম খুব ভালো করে মনে রাখবো, কিচ্ছু মুখস্থ করার দরকার নেই। পাকিস্তান, আফগানিস্তান, চীন, ভুটান, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, আর হচ্ছে আমাদের, হ্যাঁ দেখি 1 2 3 4 5 6 7 খতম। কি কি এইভাবে আমার মতো করে মুখস্থ করবি। এটা কি পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, আর এটা কি মায়ানমার। খতম, মুখস্থ কর তাড়াতাড়ি। কি কি বললাম? এইভাবে উঠবো, এইভাবে আসি। এইটা কে উপরে, এখানে নেপাল, তারপরে বাংলাদেশ, পূর্ব দিকে বাংলাদেশ, আর তারপরে কি রাশিয়া, মায়ানমার। এই যে দেখে নিচ্ছি, পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার। এই যে মায়ানমার। বুঝে গেছে? তাহলে মুখস্থ হবে কটা আন্তর্জাতিক সীমানা কটা? 7টা। কি আরেকবার রিপিট দিন। না দেখে যে না দেখে বলতে পারবে সে বিখ্যাত। কি কি বল? পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমারের আগের নাম কি ছিল? ব্রহ্মদেশ বা ব্রাহ্মা, এগুলো অনেক ভাবে নাম ওনাকে দেয়, বা বার্মা, অনেক নাম ওনার। তাহলে আচ্ছা এগুলো বলতো, এগুলো সব স্থলভাগে অবস্থিত, জলের মধ্যে সব স্থলভাগে
আর জলের মধ্যে তাহলে কটা? কি কি? শ্রীলঙ্কা আর কি? মালদ্বীপ। বুঝা গেছে? শ্রীলঙ্কা এবং মালদ্বীপ সেই মালদ্বীপ। জায়গা। হ্যাঁ, তাড়াতাড়ি লিখে নে একটু ফটাফট করে, যেভাবে আমি অঙ্কন করেছি সেভাবে অঙ্কন করে করে লিখে যাও একবার। সব সময় ছবি অঙ্কন করবি, তাহলে মনে থাকবে ভালো করে। আর তথ্য লিখবি না বেশি, ফটাফট। আজকে ভালো সেটা হচ্ছে এই যে পাকিস্তানের সঙ্গে ভারতের যে লাইনটা আছে, পাকিস্তানের সঙ্গে ভারতের যে লাইনটা আছে তাকে বলা হয় LOC। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, LOC, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল। এবং চায়নার সঙ্গে ভারতের যেটা আছে সেটা হচ্ছে LAC। উল্টোপাল্টা করবো না কিন্তু। LOC হচ্ছে কার সঙ্গে কার? ভারতের সঙ্গে পাকিস্তানের বর্ডার শেয়ার করছে যেটা লাইনটা, আর চায়নার সঙ্গে ভারতবর্ষ যেটা শেয়ার করছে সেটা কি? LAC, মানে লাইন। এটা কি LAC এর পুরো নাম কি? লাইন LAC লাইন অফ অ্যাকচুয়াল বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর এটা হচ্ছে LOC হচ্ছে লাইন অফ কন্ট্রোল। বুঝে গেছে? তাহলে কটা কটা আমরা, হ্যাঁ এই যে এখানে দেখ, তুই দেখ এখানে দেখে বলবি এটা কি পাকিস্তান না? তো ভারতের সঙ্গে কি এটা? পাকিস্তান। আর এটা কি? চায়না। মানে ভারত। এটা এটা নাম কি? LAC। উল্টো পাল্টা লাগবে, আর যেন উল্টো পাল্টা না হয়। আগে LOC, তারপরে কি? LAC, LOC, LAC, LOC, LAC। আচ্ছা চলে আসি এখানে। আমাদের আন্তর্জাতিক যে বর্ডারটা আছে সেই বর্ডারটার নাম হচ্ছে কি? কি নাম বল? ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের বর্ডার কি? র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ লাইন। কি নাম এটা? র্যাডক্লিফ, RADCLIF, র্যাডক্লিফ। মনে রাখবো একটু, কি নাম? র্যাডক্লিফ। আর লাইনটার নাম কি? LOC। তাহলে দুটো জিনিস পেলাম আমরা। পাকিস্তানের সঙ্গে ভারতের যে লাইন সেটা হচ্ছে কি? বর্ডারটার নাম কি? র্যাডক্লিফ লাইন। আর হচ্ছে আমাদের যে এরিয়াটা সেটা কি? LOC। মনে থাকবে? দুটো জিনিস পেলাম। আফগানিস্তানের সঙ্গে ভারতের যে বর্ডার সেটাকে বলা হয় ডুরান্ড। কি বলে? ডুরান্ড। জয়বর্ষ রায়াকার মধ্যাহ্ন, এটা ডুরান্ড, ডুরান্ড লাইন। পাকিস্তানের এটা ধরে এই যে বললাম র্যাডক্লিফ। যাচ্ছি, দাঁড়া না, দেখছি এক এক করে যাচ্ছি একবারে। র্যাডক্লিফ উল্টো পাল্টা খালি প্রশ্ন করে। র্যাডক্লিফ, LOC, ক্লিয়ার? আফগানিস্তানের সঙ্গে ভারত কি হবে? ডুরান্ড। আর হচ্ছে চায়নার সঙ্গে ভারতের সেটা হচ্ছে কি? ম্যাকমোহন, ম্যাকমোহন, ম্যাকমোহন লাইন। তাহলে তিনটা লাইন পেলাম আমরা। মনে থাকবে নিশ্চয়ই। কি কি? এই তিনটাই কিন্তু গুরুত্বপূর্ণ, আর কিছু আসে না আমাদের। কি কি? পাকিস্তানের সঙ্গে ভারতের কি সেটা? র্যাডক্লিফ। আর লাইনটার নাম কি? LOC। বুঝে গেছে? পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সেটা কি? ডুরান্ড, ডুরান্ড। বুঝে গেছে? ডুরান্ড। আর হচ্ছে চীনের সঙ্গে ভারতের যেটা সেটা কি? একটা হচ্ছে LAC, লাইন অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর হচ্ছে আমাদের কি? ম্যাকমোহন লাইন। মনে থাকবে? বাংলাদেশের সঙ্গে সেটা যেটা করেছে এটা আমাদের কোনো লাইন টেন নেই। বোঝা গেছে? কি সেটা? 3 বিঘা করিডর। 3 বিঘা করিডর। হ্যাঁ ঠিক ঠিক বলছে, ঠিক আছে। 3 বিঘা, ঠিক বলছি, ঠিক ঠিক। সরি সরি, ভুল বলছি। 3 বিঘা করিডর, করিডর ভুলে গেছিলাম। 3 বিঘা করিডর কার সঙ্গে? বাংলাদেশ। নেপালের সঙ্গে? এগুলো পরীক্ষায় আসে না। নেপাল, ভুটান এগুলো আসে না। নেপাল, ভুটান এগুলো আসে না। আমরা এই 3-4টা জিনিস মনে রাখবো একটু। আর ওই মায়ানমারের সঙ্গে আসে না। তো একটু মনে রাখবো। ঠিক বলেছে, 3 বিঘা করিডর বাংলাদেশ সব থেকে গুরুত্বপূর্ণ। এটা 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 গুরুত্বপূর্ণ আছে, অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। বুঝলাম। তাহলে কটা আমরা আফগানিস্তানেরটা কি বললেন স্যার? হ্যাঁ? কি বলছেন? আফগানিস্তানের ওখানে ডুরান্ড, ডুরান্ড। হ্যাঁ। মনে থাকবে? সবার মনে থাকবে? কটা বর্ডার? আবার জিজ্ঞাসা করছি বারবার করে। কটা বর্ডার? টোটাল 9টা। টোটাল 9টা। এবং স্থলভাগে কটা? 7টা। জলবায়ু কটা? দুটা। দুটা। বল একদম অ্যাকচুয়াল ভাবে বল, কি 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 ছিল না দেখে দেখে। পাকিস্তান, আফগানিস্তান, চীন, তারপরে নেপাল, ভুটান, না মায়ানমার, এটা শ্রীলঙ্কা, মালদ্বীপ। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। এবার কি কি লাইন গুলো? একটা কি? LOC। LOCটা কার সঙ্গে? ভারত পাকিস্তান। আর ভারত চীন কি? LAC। এই দুটো সব থেকে খতরনাকতম, হ্যাঁ সব থেকে খতরনাকতম বর্ডার হচ্ছে এই দুটো, সব থেকে খতরনাক একবারে। এই জন্য এখানে লাইন রাখা হয়েছে। আর বর্ডার গুলোর সীমানাগুলোর নাম কি?
ভারতের সঙ্গে পাকিস্তানের ল্যান্ডক্লিপ, আর আফগানিস্তানের সঙ্গে ভারতের কি নাম রে ডুরান্ড, আর চীনের সঙ্গে ভারতের ম্যাকমোহন, বাংলাদেশের সঙ্গে মীরা করিডোর। বাকিগুলো আমাদের দরকার নেই। কমপ্লিট খতম এখানে। বেশ, আমরা এখানে আর কি কি দেখবো সেটা একটু দেখে দিচ্ছি। আচ্ছা এখানে দেখ একটু ছবিতে ভারতের সীমানা, ভারতের উত্তরে মানে ভারত কোন কোন সীমানা বিস্তার করেছে মানে ইন্টারন্যাশনাল বর্ডার দিক থেকে, কে কে? নেপাল, ভুটান, আফগানিস্তান ছিল না? এই যে নেপাল ছিল না? নেপাল, মানে উত্তরের দিক থেকে দেখতে গেলে এটা টোটালটা নেপাল, কে ছিল? চীন, ভুটান ছিল না? আর বাংলাদেশ কিন্তু পূর্ব দিকে চলে আসছে, হ্যাঁ। তারপরে এই কে কে? আফগানিস্তান, আফগানিস্তান, তারপরে কে? পাকিস্তান, বুঝে গেছে? এগুলো তো আমরা সবাই জানি। আচ্ছা দক্ষিণে কে কে? শ্রীলঙ্কা, ভারত, মস্কো, মালদ্বীপ। আফগানিস্তান উত্তরে আছে। এটা সব উত্তরে ধরা হয়েছে এই মানে বিস্তৃতিগত দিক থেকে দেখতে গেলে। এবার যদি আমরা কারেক্ট দেখি তাহলে আমরা কারেক্ট পরে আসছি। আচ্ছা, দক্ষিণে কে কে আছে বল? শ্রীলঙ্কা, মালদ্বীপ আছে, আমরা বলতে পারবো, মালদ্বীপ বলতে পারবো। তারপর হচ্ছে আর কি গ্রেট নিকোবর আছে এখানে, দরকার নেই। পূর্ব দিকে কে কে? বাংলাদেশ, মায়ানমার, বঙ্গোপসাগর, এগুলো আছে আমাদের। এই যে বাংলাদেশ এদিকে ছিল না, বাংলাদেশ আর কে? মায়ানমার ছিল, আর কি বঙ্গোপসাগর আছে এখানে। পশ্চিমে পাকিস্তান, আরব সাগর, পাকিস্তান এবং আরব সাগর। এই হচ্ছে আমাদের বিষয়, ছোট ছোট বিষয়গুলো এগুলো। এই যে এলওসি এলএসি বিষয় দেখবি, এলওসি এবং এলএসি কতটা বিস্তার করেছে কই কারণে। এলওসি এলওসি মানে কার সঙ্গে কার বল? পাকিস্তান এবং ভারত। কতটা বিস্তার? 740 কিলোমিটার থেকে 773 কিলোমিটার। এটা কবে গঠিত হয়েছিল? 2 জুলাই 1972। এগুলো ফ্যাক্ট লেখা আছে, এগুলো যাবে, এগুলো পরে লিখে নিবি, বুঝলি? ছোট ছোট জিনিসগুলো একটু লিখে নিবি একটু। 1972 সালে মনে রাখবি। 1972 কি গঠিত হয়েছিল? এলওসি 1972। আমরা চলে আসি এলএসি, যার দৈর্ঘ্য সব থেকে বেশি, কত? 4057 কিলোমিটার। 4057 কিলোমিটার। এগুলো লিখে লিখে যেহেতু লিখছি সেগুলো লিখে একটু পরে আর কি লিখবি। 4057। আর এলওসি হচ্ছে 750 থেকে 776 কিলোমিটার। খাতায় লিখে নিবি, ই করে নে, সব থেকে ভালো হবে। লিখিস না? বুঝবি কিন্তু আমি বলবো না কিন্তু। লেখা আছে দেখি দাও তো। 3323। হ্যাঁ? আপনার পিডিএফ পাকিস্তানে লেখা আছে 3323। কোনটা? এলএসি একটু ভুল লেখা আছে, এগুলো বললাম না। এলএসি আছে হচ্ছে 3488। এগুলো একটু মানে কারেকশন করে নেয়, ওগুলোকে কারেকশন করে নেয় একটু। হ্যাঁ লিখে দিবি একটু, ফটাফট করে লিখে দিবি একটু। মানে বলার আছে অনেক কিছু। ভারতের প্রমাণ দ্রাঘিমার সময় রেখা আয়তনটা আমরা জানি সবাই, কত? 32,87,263 বর্গ কিলোমিটার। ভারতের প্রমাণ সময় বা আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম নির্ধারিত কত কত ডিগ্রি? 82 ডিগ্রি দ্রাঘিমা পর্যন্ত, যেটা সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষা খুবই আসে। এলাহাবাদের মির্জাপুর থেকে শুরু হয়েছে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, মানে একদম 5 স্টার মার্কা একটা কোশ্চিন। এলাহাবাদে কোথায়? মির্জাপুর। এলাহাবাদটা কোথায় অবস্থিত? এলাহাবাদ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। যেখানে কি হয়েছিল কিছুদিন আগে? হ্যাঁ, মহাকুম্ভ হয়েছিল না? সবাই জানি। ওই যে এলাহাবাদ, যার আগের নাম কি ছিল? প্রয়াগরাজ। এখন নাম প্রয়াগরাজ, আগের নাম এলাহাবাদ ছিল, এখন প্রয়াগরাজ। প্রয়াগরাজ হয়েছিল না? ওই জায়গায় এখান থেকে প্রমাণ সময় ধরা হয় ভারতবর্ষের। কোন জায়গাটা? মির্জাপুর, মনে রাখবো। প্রমাণ সময়, ওই যে আমরা যে সময়টা নির্ণয় দেখি না আমরা, এখান থেকে শুরু হয় মির্জাপুর থেকে, উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে, যেটা সময়টা হচ্ছে কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। খুব ইম্পর্টেন্ট, লিখে নেবে একটু। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা, যাদের লিখা নেই তারা লিখে নেবে কিন্তু, মাস্ট একবারে। আর ভারতের স্ট্যান্ডার্ড টাইম গ্রিনিচের সময় থেকে কত কত মিনিট এগিয়ে? 5.5 ঘন্টা। 5 ঘন্টা 30 মিনিট, 5.5 ঘন্টা। গ্রিনিচের সময় থেকে কত ঘন্টা এগিয়ে? 5.5 ঘন্টা। এগুলো সব লিখতে হবে, এগুলো
আর কলকাতার স্থানীয় সময় 88°30'। এখানে 82 ছিল মির্জাপুরের। আমাদের কলকাতার সময় হচ্ছে 88°30' পূর্ব দ্রাঘিমা। এগুলো টুক করে ছোট ছোট করে পয়েন্ট করে লিখে নেবো। এগুলো মাস্ট একবারে জানার জন্য, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এগুলো। স্যার ভিডিও দেবেন? সব দিয়ে দিবো, পিডিএফ সব দিয়ে দিবো। তাহলে পিডিএফ লিখে নেবো, খুব ভালো। ঠিক আছে, এত বিখ্যাত মানুষ কোথা থেকে আসে? তাহলে ভারতের বলতে একটা প্রশ্ন ধরছি, ভারতবর্ষের কোন জায়গা থেকে প্রমাণ দ্রাঘিমা দেখা হয়? উত্তরপ্রদেশ মির্জাপুর। উত্তরপ্রদেশের মির্জাপুর, যেটা কথা বুঝতো এলাহাবাদে। কত ডিগ্রি? 82°30' পূর্ব। 82°30' পূর্ব দ্রাঘিমা। কলকাতার যদি আমরা পার্টিকুলার যেখানে বসবাস করি সেটা হলো 88°30' পূর্ব দ্রাঘিমা। নিশ্চয়ই মাথা ভনভন করছে, কি এগুলো জিনিস? এগুলো আমাদের সায়েন্সের দরকার নেই, কোথাও দরকার নেই, খালি একটু মনে রাখতে হবে। এগুলো ফ্যাক্ট মনে রাখার দরকার নেই। হয়ে গেছে? হ্যাঁ। হয়ে গেছে সবার? বেশ, আমরা চলে আসি আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি। এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে ভারতবর্ষের হাত জিনিসগুলো দেখলাম। এবার ইউনিয়ন টেরিটরি আছে। আমাদের ভারতবর্ষে ইউনিয়ন টেরিটরি কটা আছে, মানে কেন্দ্রশাসিত অঞ্চল কটা? 8টা। কটা? 8টা। আর স্টেটস কটা? 28টা। রাজ্য কটা? 28টা। কখনো 29টা নয়, কিন্তু উল্টোপাল্টা কেউ বলবে। রাজ্য কটা? 28টা। কেন্দ্রশাসিত অঞ্চল কটা? 8টা। এইবার দেখে নিই একটু, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে শুরু করে সবকিছু রাজ্য পরে আসছে। ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল কাকে বলা হয়? যেখানে রাজ্য সরকার কোনো হাত দিবে না, রাজ্য সরকার থাকলেও কোনো এর ভ্যালু নাই। অর্থাৎ আমাদের যেমন এখন মুখ্যমন্ত্রী আছেন কে? শুভেন্দু অধিকারী। শুভেন্দু বাবু আছেন, তিনি ওখানে মুখ্যমন্ত্রীর কোনো পাওয়ার নাই। কে চালাবে? কেন্দ্র চালাবে, অর্থাৎ দিল্লি থেকে চালাবে। বোঝা গেছে? এইরকম কটা আমাদের স্টেট আছে? 8টা। বোঝা গেছে নিশ্চয়ই? ডাইরেক্ট গভর্নমেন্ট যাকে বলা হয়। দেখি কে কে মনে রাখবো। উপরে লাদাখ, কি নাম? লাদাখ। রাজধানীর নাম সঙ্গে সঙ্গে জেনে নেবো, কি নাম? রাজধানীর নাম হচ্ছে লে, LEY, লে। কি নাম? লে। লাদাখের রাজধানী লে। চলে আসি আমাদের একদম বিখ্যাত, যেখানে সবাই ঘুরতে যায়, সেটা হচ্ছে কি? জম্মু কাশ্মীর, JNK, জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের রাজধানীর নাম কি? ভাই কথা বলবি না রে। জম্মু কাশ্মীরের রাজধানীর নাম কি? শ্রীনগর। এবং আরেকটা হচ্ছে জম্মু। কিরকম? এরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, যে ভারতবর্ষের এমন কোন কেন্দ্রশাসিত অঞ্চল আছে যার রাজধানী দুটো? জম্মু কাশ্মীর। কিরকম? যখন প্রচন্ড ঠান্ডা পড়ে, জম্মুতে যখন প্রচন্ড ঠান্ডা পড়ে, মানে কাশ্মীরে বিশেষ করে প্রচন্ড যখন ঠান্ডা পড়ে, তখন সে রাজধানী স্থানান্তর করে, যেহেতু কাজ করা যাবে না, সরকারি কাজ হয় না, সেখানে চলে আসে কোথায়? শ্রীনগরে চলে আসে। ঠিক আছে? এবার শ্রীনগরে যখন যখন প্রচন্ড গরম পড়বে, তখন ওই রাজধানী কোথায় চলে যায়? জম্মুতে চলে যায়। তো সেটা বুঝতে পারলাম। তাহলে রাজধানী কটা? দুটো। একটা হচ্ছে জম্মু, একটা হচ্ছে কি? শ্রীনগর। তাহলে কটা গেল আমাদের? 8টার মধ্যে কটা চলে গেল? দুটো। একটা উপরে কে? লাদাখ। তারপরে লাদাখ, জম্মু কাশ্মীর। লাদাখ, জম্মু কাশ্মীর। ভিতরে ঢুকি, এটা হচ্ছে চণ্ডীগড়। কি? চণ্ডীগড়। কি নাম? চণ্ডীগড়। তারপর হচ্ছে আমাদের একদম ক্লিয়ার আছে ছোট্ট সাকি, দিল্লি। তাহলে চণ্ডীগড়, আর এটা কি? দিল্লি। চণ্ডীগড়, দিল্লি। কটা গেল? লিখবো না, কেউ কিছু লিখবো না। লাদাখ, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, দিল্লি। এবার মুখস্থ করো আগে। লাদাখ, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, দিল্লি। লাদাখ, জম্মু কাশ্মীর, চণ্ডীগড় উপরে, দিল্লি নিচে। লাদাখ, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, দিল্লি। লাদাখ, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, দিল্লি। খতম পুরো? আচ্ছা, চলে আসি আমাদের গুজরাটের নিচে যে জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে দাদরা এন্ড নগর হাভেলি, দমন এন্ড দিউ। দাদরা, DADRA, দাদরা এন্ড নগর হাভেলি, NAGAR, নগর হাভেলি, HAVELY, হাভেলি, দমন এন্ড দিউ। এত বড় নাম কি বললাম? দাদরা এন্ড নগর হাভেলি, দমন এন্ড দিউ।
দাদরা নগর হাভেলি দমন অ্যান্ড দিউ এর রাজধানী হচ্ছে দমন। আমি রাজধানীও বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এগুলো। কটা গেল বল, না দেখে দেখে বল কি? লাদাখ, চণ্ডীগড়, দিল্লি, লাদাখ জম্মু কাশ্মীর, অবশ্যই লাদাখ জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, দিল্লি, আর এটা দাদরা নগর হাভেলি দমন অ্যান্ড দিউ। 10 মিনিট সময় দেওয়া হলো এটা নাম খালি মুখস্থ করার জন্য খালি, তাও কারণ মুখস্থ হবে না। কি এটা নাম? দাদরা নগর হাভেলি দমন অ্যান্ড দিউ এর রাজধানীর নাম কি? রাজধানীগুলো খতম করবো। লাদাখের রাজধানীর নাম কি? লে বা লিখবো, বুঝে গেছে? লে। আচ্ছা, জম্মু কাশ্মীরের রাজধানী জম্মু অ্যান্ড শ্রীনগর। মানে 6 মাস করে এটা আলাদা চেঞ্জ হয়, বুঝে গেছে? শীতকালীন আর গ্রীষ্মকালীন অধিবেশন। চলে আসি আমরা চণ্ডীগড়। চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়ে। চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়। দিল্লির রাজধানী নিউ দিল্লি। দিল্লির রাজধানী নিউ দিল্লি। দাদরা নগর হাভেলি দমন অ্যান্ড দিউর রাজধানী দমন। দাদরা নগর হাভেলি দমন অ্যান্ড দিউর রাজধানী দমন। ক্লিয়ার? এইবার এমন একটা জায়গা দেখবো যেটা ভারতবর্ষের 4 জায়গায় বিস্তার করেছে। এমন একটা জায়গা আছে যেটার নাম কি বল? কি নাম? good, very good. দেখ কটা জায়গায় বিস্তার করেছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। একটাই নাম কি সেটা? এটার নাম পন্ডিচেরি বা পদুচেরি, বোঝা গেছে? পন্ডিচেরি বা পদুচেরি। এর রাজধানীর নাম হচ্ছে মাহে। এই এখানে যে পন্ডিচেরিটা আছে যার রাজধানী মাহে। এই যে এখানে যে পন্ডিচেরি আছে এটার রাজধানী হচ্ছে কি? এনিবডি কি পারবে এটার রাজধানী? এই রাজধানী আচ্ছা কারাইকাল। গুড, ভেরি গুড। কারাইকাল, কারাইকাল। এটা হচ্ছে পন্ডিচেরি। এর রাজধানী হচ্ছে পুদুচেরি। পন্ডিচেরি, পুদুচেরি। এই যে রাজধানী এটার নাম কি? পুদুচেরির নাম কি? ইয়ানাম। ইয়ানাম, ইয়ানাম। বল তারা কটা জায়গায় বিস্তার করেছে পন্ডিচেরি? কটা জায়গায়? 4টা জায়গায়। এইবার যদি আমাকে ম্যাপে ইন্ডিকেট করতে বলে যে পন্ডিচেরি ইন্ডিকেট করে, তাহলে অবশ্যই সেটা হবে এটা। মানে হচ্ছে এটা আমাদের অন্ধ্রপ্রদেশের উপরে অবস্থিত। দেখতে পাবো একটু পরে। কটা জায়গায় পদুচেরি? 4টা জায়গায়। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে ভারতবর্ষের এমন কোন রাজ্য আছে যেই রাজ্যটি 4 জায়গায় বিস্তার করেছে? পন্ডিচেরি বা পদুচেরি। ক্লিয়ার? যার রাজধানী অনেকগুলো। যেখানে কেরালার মধ্যে অবস্থান করেছে যার রাজধানী নাম কি? মাহে। কি নাম? মাহে। যেটা আমাদের তামিলনাড়ুর মধ্যে অবস্থান করেছে সেটা হচ্ছে কি? কারাইকাল। কি নাম? কারাইকাল। যেটা অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থান করেছে যার নাম কি? পদুচেরি। কি নাম? পদুচেরি। যেটা আমাদের অন্ধ্রপ্রদেশের একদম উপরে অর্থাৎ ওড়িশার নিচে যেটা অবস্থান করেছে সেটার নাম কি? ইয়ানাম। ওকে, গুড। তাহলে কটা জায়গা গেল? কটা কটা চলে গেল আমাদের? লাদাখ, জম্মু কাশ্মীর 2টো, চণ্ডীগড় 3টে, দিল্লি কটা? 4টা, দমন কটা? 5টা। এটা দিয়ে কটা হলো? 6টা। আমাদের যেতে হবে কটা? 8টা। আর 2টো আছে আমাদের। এই জায়গায় এটাকে বলা হয় আরব সাগর, এটাকে বলা হয় বঙ্গোপসাগর। মানে এবি। এটা কি? বাদিকে পাশটা কি? আরব সাগর। আর এটা কি? এই আরব সাগরে পড়েছে হচ্ছে আমাদের বিখ্যাত একটা কি বলে কেন্দ্রশাসিত অঞ্চল যার নাম কি? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ বা লাক্ষাদ্বীপ। এর রাজধানীর নাম কি? কি বল? লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্রি। গুড, ভেরি গুড। কাভারাত্রি মনে রাখবো। কি নাম? কাভারাত্রি। আচ্ছা, এখানে একটা জায়গা আছে সবাই জানেন যেটাকে পিকনিক পয়েন্ট বলা হয়, যেটা কি নাম? আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ। যেটা রাজধানীর নাম কি? সেটা রাজধানীর নাম কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি বল? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পুরাতনটা বল, নতুনটা পরে বলবো আমরা। পোর্ট ব্লেয়ার। এখনকার নাম কি? শ্রী বিজয়পুরম। বা শ্রী বিজয়পুরম। এখন নাম হয়েছে, আগের নাম ছিল পোর্ট ব্লেয়ার। তাহলে টোটাল কটা হলো? টোটাল কটা হলো? আমি ধরবো কিন্তু, এত ভাবিস না। আমি প্যাক 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 করে 2 ঘন্টা ক্লাস করছি। কি কি বল শুনি একটু। কি কি উপরে কে? তারপরে দাদরা নগর হাভেলি দমন দিউ, তারপরে লাক্ষাদ্বীপ, তারপরে এটা কে বলবে? এটা পদুচেরি বা পন্ডিচেরি। এটা কি?
আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ। বলতো এমন কোন কেন্দ্রশাসিত অঞ্চল আছে দুটো, যেটা হচ্ছে উপকূল রেখার মধ্যে পড়েছে, মানে জলের নিচে পড়েছে? কে কে সেটা বলতো? এটা লাক্ষাদ্বীপ আর কে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর এটা তো সাগরের মধ্যে পড়েছে এটা। এবার যদি প্রশ্ন আসে কঠিন ভাবে, আরব সাগরে কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি পড়েছে? আরব সাগরে লাক্ষাদ্বীপ। আর হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কে? বঙ্গোপসাগর পড়েছে, বে অফ বেঙ্গল। ক্লিয়ার? আর এটা খুব একটা গর্বের বিষয়, আমাদের যে পশ্চিমবঙ্গ এখানে আছে, আমরা যেখানে বসবাস করছি, এই যে পশ্চিমবঙ্গ আছে, এখান থেকে আমাদের হাইকোর্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অব্দি চলে। বিশাল ব্যাপার। অর্থাৎ আমাদের হাইকোর্ট, এখানে যে হাইকোর্ট আছে, বাংলার যে হাইকোর্ট, অর্থাৎ আমাদের কলকাতার যে হাইকোর্ট, কলকাতার হাইকোর্ট এত দূর পর্যন্ত বিস্তার করেছে। অর্থাৎ বেশিরভাগ যদি আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাই, তাহলে বাংলা ভাষী বেশি করে। বাংলা ভাষী প্রচুর আছে, প্রচুর এই জায়গায়। এখানে আমরা ইংলিশ খুব কম দেখা হয়। যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ছিল এতদিন, নাইনের মেয়েটা, ও আমাকে বলছে স্যার জানেন যে ওখানে, আমি বলছি ভাষা কিরকম চলে? যে ভাষা আমাদের মতো করে স্কুলে এটাই চলে, বাংলা ভাষা চলে। অবশ্যই অবশ্যই না, একদমই না। না না, কিন্তু এগুলা কোথায় কোথায় প্লেন দাঁড়াবে? ওই জলের মধ্যে প্লেন দাঁড়াবে, ডুবে যাবে রে পুরো। কোথায় আসতে হবে তাকে? আগে কোথায় আসতে হবে? কলকাতা আসতে হবে। হ্যাঁ, বুঝলাম না। এসএসসি সেন্টার আছে বোধ হয়। আছে আছে আছে। ইয়েতে করে যাবে, লঞ্চে করে যাবে। এখান থেকে আসতে 2 দিন লাগে, লঞ্চে করে আসতে কলকাতা। একবারে লঞ্চে করে আসতে এখান থেকে শেষ একদম হরিবল পুরোপুরি ভাবে। আচ্ছা, এবার আমরা যদি এইভাবে দেখি, বলতো আমি একটা প্রশ্ন করছি, এই যারা প্রশ্ন করছি, ভারতবর্ষের উত্তর দিকে কোন কেন্দ্রশাসিত অঞ্চল অবস্থিত? উত্তর দিকে বলতো দেখি। লাদাখ। আচ্ছা, জম্মু কাশ্মীরটা সঠিক নয়, কারণ লাদাখ হচ্ছে টোটাল এরকম যাচ্ছে। এবার জম্মু কাশ্মীর এখানে পড়ছে, তাহলে কোন দিকে পড়ছে বল? এটা কি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট? ইস্ট ওয়েস্ট, তাহলে এটা কি হবে? নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, তাই না? মানে কি উত্তর পশ্চিমে। উত্তর পশ্চিমে আরেকদিন পড়েছে, সেটা কি? চন্ডীগড়। আর জম্মু কাশ্মীর চন্ডীগড় এবং আচ্ছা, উত্তর পূর্ব দিকে কি পড়েছে? দিল্লি। এটা উত্তরে ধরা হয়। হ্যাঁ, আমরা অক্ষাংশ দেখছি, থেকে দেখছি। সাউথ ওয়েস্টে কে পড়েছে? সাউথ ওয়েস্টে দাদরা অ্যান্ড নাগার হাভেলি, দমন অ্যান্ড দিউ। রাজ্যের নাম কি? রাজ্যের নাম কি? দমন। আচ্ছা, আর আরেকটা কি পড়বে? পন্ডিচেরি বা পন্ডিচেরি। আরেকটা কে পড়বে? লাক্ষাদ্বীপ। আচ্ছা, সাউথে ইস্ট এবং সাউথের মধ্যে কেউ পড়েছে? কে সেটা? আন্দামান অ্যান্ড নিকোবর। তো এই হচ্ছে টোটাল আমাদের কটা কেন্দ্রশাসিত অঞ্চল? 8টা। লিখে দেবে, ফটাফট করে লিখে দেবে একটু নিজের মতো করে। আচ্ছা, ভারতের উপকূল রেখা কটা উপকূল রেখা? 7টা। কি কি? গুজরাট উপকূল, কোঙ্কন উপকূল, নামগুলো তো নিশ্চয়ই শোনা আছে এগুলো। কর্ণাটক উপকূল, মালাবার উপকূল, করমন্ডল উপকূল, অন্ধ্র উপকূল এবং উৎকল উপকূল। এই কথা বলিস কেন রে? গুজরাট উপকূল, গুজরাট এবং দমন দিউ, মানে কোনটা বলতো? কোন অংশটা এটা? গুজরাট। দমন দিউ এখানে ছিল। তাহলে এই উপকূলটার নাম কি? কাথিয়াবার উপকূল। কি নাম? কাথিয়াবার উপকূল। কোনটা? গুজরাট এবং দমন দিউ। গুজরাট এবং দমন দিউর মধ্যে যেটা, সেটা কি? কাথিয়াবার উপকূল। কাথিয়াবার উপকূল। চলে আসি কোঙ্কন উপকূল, মহারাষ্ট্র এবং গোয়া। আমাদের মহারাষ্ট্র এটা, এবং গোয়া হচ্ছে ছোট্ট 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 নিচে মহারাষ্ট্রের মধ্যে। হ্যাঁ, অবশ্যই মহারাষ্ট্রের মধ্যে, মানে এইটুকু অংশ। তাহলে কি হবে? মহারাষ্ট্র এবং গোয়ার মধ্যে যে উপকূল, সেটা কি? কোঙ্কন। মনে রাখো একটু, কি নাম? কটা উপকূল দেখলাম আপাতত? গুজরাটের সঙ্গে আন্দামান দিউ, দমন দিউ কি সেটা? কি উপকূল? কাথিয়াবার। গুজরাটের সঙ্গে দমন দিউ, কাথিয়াবার। মুখস্থ করবো এগুলো। গুজরাটের সঙ্গে দমন দিউ কি? কাথিয়াবার। মহারাষ্ট্রের সঙ্গে গোয়া কি সেটা? কোঙ্কন উপকূল। চলে আসি কর্ণাটক উপকূল।
কর্ণাটকের মধ্যে অবস্থান করেছে, এইটুকু মনে রাখবো খালি। কর্ণাটক উপকূল হচ্ছে কি কর্ণাটকের মধ্যে, মানে এইটুকু অংশ কর্ণাটকের মধ্যে। তারপরে মালাবার উপকূল কেরলের মধ্যে, এইটুকু মনে থাকবে। কেরলের মধ্যে যে উপকূলটা সেটার নাম কি মালাবার উপকূল। উপরের অংশ আরেকবার রাষ্ট্র, উপরে কি আছে গুজরাট। গুজরাটের সঙ্গে নিচে যে অংশটা কি দমনদিউ, এটা উপকূলটার নাম কি কাথিয়াবাড়। উপকূল মানে কি, উপকূল মানে কি আচ্ছা এগুলো বলতো, এগুলো জলের মধ্যে অবস্থান করছে কি করছে না বল। অর্থাৎ জল মানে জলটাকে সংরক্ষণ করে রাখার জন্য, মানে ধরে রাখার জন্য এটাকে উপকূল বানানো হয়েছে এখানে, বুঝা গেছে, বাঁধের মতো করে এক কথায়। তো এখানে গুজরাটের উপকূলটা হচ্ছে কাথিয়াবাড় উপকূল, যেটা গুজরাট এবং দমনদিউর মধ্যে অবস্থান করেছে। ম্যাপ দেখবো সবসময়, ম্যাপ দেখবো, ম্যাপ ছাড়া নয়। কর্ণাটকের সঙ্গে যেটা করেছে সেটা কি, কর্ণাটকের সঙ্গে কর্ণাটক বলছি, তাহলে কর্ণাটক উপকূল, ঠিক কিনা। আর হচ্ছে আমাদের যে মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্র এবং গোয়ার মধ্যে সেটা কি কোঙ্কন উপকূল, মনে থাকবে নিশ্চয়ই। তারপরে মালাবার উপকূল হচ্ছে কোথায়, কেরালার মধ্যে। তামিলনাড়ুর মধ্যে কি করমন্ডল উপকূল, নিশ্চয়ই নাম শুনেছি নিশ্চয়ই এগুলো, করমন্ডল উপকূল। অন্ধ্র উপকূল অন্ধ্রপ্রদেশের মধ্যে, আর উৎকল উপকূল হচ্ছে উড়িষ্যার মধ্যে। মানে এই টোটালটা, অর্থাৎ আমরা কোস্টাল লাইন দেখলাম এখানে। কোস্টাল লাইন মানে কি, কোস্টাল লাইন মানে কি জলের মধ্যে, সামুদ্রিক, এটা বোঝা গেছে। তাহলে আমরা ভারতবর্ষকে কটা ভাগে ভাগ করেছিলাম মনে আছে নিশ্চয়ই, কটা ভাগে, দুটো। একটা কিসের, স্থলভাগ, একটা জলভাগ। এটা 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 রেখাটার নাম কি, কর্কটক্রান্তি রেখা কত ডিগ্রি, 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি, মনে রাখবো 23.5 ডিগ্রি। তাহলে 23.5 ডিগ্রি উপরের অংশ আর 23.5 ডিগ্রি নিচের অংশ, এই অংশটা এই উপকূলটার নাম কি শুনে একটু, গুজরাট, যার আসল নাম কি কাথিয়াবাড়। গুজরাটের সঙ্গে কার দমনদিউ, কাথিয়াবাড়। চলে আসি আমাদের যে মহারাষ্ট্র, মহারাষ্ট্র এবং গোয়া, গোয়ার মধ্যে মহারাষ্ট্র, কি উপকূলটার নাম কি, কি নাম কোঙ্কন। আচ্ছা আমাদের যেটা কেরালার মধ্যে সেটা কি কি? মালাবার উপকূল। কর্ণাটকের মধ্যে সেটা কর্ণাটক উপকূল। আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ দেখার জন্য কি করমন্ডল উপকূল। করমন্ডল এক্সপ্রেস নিশ্চয়ই নাম শুনেছিলাম, যেটা উড়িষ্যায় বালেশ্বরে গিয়ে কি করেছিল, ধাক্কা লেগেছিল। ওই স্টেশনটা গিয়েছিলাম রে আমি, বালেশ্বর স্টেশনে, নামটাও সেই। আচ্ছা এটা কি করমন্ডল উপকূল। আচ্ছা অন্ধ্রপ্রদেশের মধ্যে যেটা, অন্ধ্রপ্রদেশের মধ্যে যেটা সেটার নাম কি অন্ধ্র উপকূল। এবং উড়িষ্যার মধ্যে যেটা সেটা হচ্ছে কি উড়িষ্যা উৎকল। এই উপকূলগুলো শেষ। আমাদের স্টেট ইউনিয়ন টেরিটরিজ কটা, 8টাও শেষ। কে কোন দিকে অবস্থান করেছে টোটালটা কমপ্লিট করা হয়েছে। এবার আমরা 28টা রাজ্য যাবো, তারপর ভূগোলটা শেষ করবো একবার। হ্যাঁ না 28টা রাজ্য, বিশাল বড়। আমি এবার পেন টেন কিচ্ছু চালাতে বলবো না, খালি দেখে যা জাস্ট। আর এই যে এগুলো লিখে নিবি পড়ে, এই যে টুরাল লাইন, টুরাল লাইন দেখলাম না আমরা, আফগানিস্তানের সঙ্গে কোন লাইন, ভারতবর্ষের টুরাল লাইন কত কিলোমিটার, 106। লাদাখ কি ওদের মধ্যে পড়েছে, মানে পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে পড়েছে এটা। বাংলাদেশের মধ্যে 3 বিঘা করিডোর। যদি বলা হয় যে এই চুপ, কোন আন্তর্জাতিক সীমানা ভারতবর্ষকে সব থেকে বেশি জুড়ে রেখেছে, সেটা কি বাংলাদেশ। কি হবে বাংলাদেশ, কত 4096 খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবো, 4096 4096 মনে রাখবো, 4096 কিলোমিটার। সব থেকে ছোট তাহলে কে বলতো, সব থেকে ছোট ভুটান, আফগানিস্তান, বুঝা গেছে, আফগানিস্তান, এটা মনে রাখবো একটু। আর এগুলোকে এগুলোকে কোন কোন সীমানা একটু পরে আমরা বুঝতে পারবো এই জায়গা, এগুলো লিখে নেবে কিন্তু, হ্যাঁ ক্লিয়ার হয়ে গেল। কটা রাজ্য আমাদের, 28টা। কটা রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল কটা, 8টা। কটা 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আমরা শেষ করে দিয়েছি। আর আমাদের তাহলে উপকূল কটা, উপকূল কটা টোটাল দেওয়া হচ্ছে, কিন্তু মাথায় যেন থাকে ভালো করে বিষয়গুলো। এগুলো ভূগোলের একটা জান দেওয়া হচ্ছে, জান এখানে আজকে। এটা যদি মনে রাখতে পারি, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কোনো একবারে ম্যাপ যার ক্লিয়ার থাকবে, ভূগোল তার সব ক্লিয়ার, অর্থাৎ 90% কভার হয়ে যাবে তার পুরো। এখানে কেমন কোশ্চেন দিচ্ছে জানিস, এখানে এর আগেবার যে কোশ্চেন দিয়েছিল একটা WBP তে একটা কোশ্চেন দেখেছিলাম আমি, কোশ্চেন দেখে তো আমি মানে পাগলা হয়ে গেছিলাম রে, এটা জীবনেও কেউ পারবে না উল্টো পাল্টা করবে। বলছে যে ওই যে করমন্ডল উপকূল যেটা, মানে সরি করমন্ডল বলছি, কর্কটক্রান্তি রেখা কোন কোন দেশের মধ্যে গেছে এবং দ্বিতীয়তম কোন কোন রাজ্যের মধ্যে গেছে, দ্বিতীয়তম কে আছে, একদম ক্রোনোলজিক্যাল ভাবে সাজাও। গুজরাট, রাজস্থান,
গুজরাট, মধ্যপ্রদেশ। এইবার সে পারবে যার ম্যাপ ক্লিয়ার আছে। এখানে দেখলে আমরা বুঝতে পারবো কর্কট ক্রান্তি রেখা কার কার মধ্যে দিয়ে গেছে। বল, এটা কি এটা কি রাজস্থান তো উপরে, রাজস্থান পড়ে যাচ্ছে। এটা কি এটা বল, তোরা ম্যাপ দেখেছিলি, বল এটা কি ছত্তিশগড়, এটা কি ঝাড়খণ্ড, এটা কি আসাম, পশ্চিমবঙ্গ। তা এইভাবে করে গেছে। তাহলে এগুলো মনে রাখতে হবে, এত সহজ নয়। তাহলে আমরা ম্যাপটা একান্ত জানা জরুরি। রাজস্থান তো অবশ্যই আছে, অবশ্যই আছে। রাজস্থানের একটা অংশ আছে, টোটাল জানা। রাজস্থান সব থেকে বড়। রাজ্যের সীমানাগত দিক থেকে যদি দেখি, তাহলে ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য কোনটি? সব থেকে বড় রাজ্য কে? রাজস্থান। আয়তনের দিক থেকে সব থেকে বড় কে? আর সব থেকে ছোট কে? সব থেকে ছোট কে? আয়তনের দিক থেকে সব থেকে বড় রাজস্থান, সব থেকে ছোট। জনসংখ্যার দিক থেকে সব থেকে বড় উত্তরপ্রদেশ এবং সব থেকে ছোট সিকিম। তাহলে আমরা আয়তনের দিক থেকে জানলাম, আর কি জনসংখ্যার দিক থেকে জানলাম। আচ্ছা, জনঘনত্বের দিক থেকে সব থেকে বড় কে? সব থেকে বিহার। বোঝা গেছে? আর সব থেকে কম কে? অরুণাচল। জনঘনত্বের দিক থেকে মানে বর্গমিটারের দিক থেকে। এগুলো একটু ছোট ছোট করে মনে রাখতে হবে। বুঝা গেছে? এগুলো আমরা অনেকেই জানিও। এখানে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বাদ দিয়ে এই যে বিষয়টা আছে, এগুলো সবগুলো আমরা ট্রিক্স এর মাধ্যমে শিখি। ওরা শিখে গেছে অলরেডি। যারা যারা শিখে গেছিস একটু চুপচাপ করে থাকবি, বাকিদেরকে শিখতে হবে। চলে আসি, এটা শেখানো হয়েছিল নিশ্চয়ই, দেখেছিল অনেকে, তাই না? এবার আজকে শিখবো, ওদের তো শিখে দেবো আমি ম্যাথটাকে। ম্যাথ শিখবো একদম আনন্দের সহিত। কটা রাজ্য? 28টা রাজ্য। আগে কি শিখেছি না শিখেছি সেটা দেখার দরকার নেই, আজকে ভালো করেছি। দেখ, এখানে একটা ফুলের মতো শেপ আছে না, উপর থেকে যাবো একবারে, মানে উত্তর থেকে যাচ্ছি, ফুলের মতো আছে না? ফুল আছে না? একদা এরকম করে ফুল আছে না? একটা ফুল আছে তো। আর এখানে একটা ডান্ডা আছে, তার 3টা ভাগ আছে, এরকম করে 3টা ভাগ আছে না? এইরকম করে আছে তো, ফুলটা আছে। এই যে ফুল PH, আমরা ফুল বানান কি লিখি? PHOOL লিখি। কেউ লিখতে পারে PHUL লিখতে পারে, ঠিক না? আমরা এই অংশটাকে নিব PHU। P ফর পাঞ্জাব, H ফর হিমাচল প্রদেশ, U ফর উত্তরাখণ্ড। কি কি বলা হলো? তাহলে কে কে আছে? তিনটা স্টেট কি কি? পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। এই যে একটা ফুলের একটা ডান্ডা থাকে না? ডান্ডা থাকে তো, অংশ, যেটাকে বলা হয় হিন্দিতে বলা হয় কি? আচ্ছা, কালারটা কেমন হয়? সবুজ না? সবুজকে হিন্দিতে কি বলা হয়? হারা। ওটা গেছে হারা থেকে হরিয়ানা, হারা থেকে হরিয়ানা। তাহলে কটা স্টেট চলে গেল বল? 4টা। কি কি? পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। হারা ডান্ডা ফর হরিয়ানা। ক্লিয়ার? কটা গেল এখানে? 4টা চলে গেল টোটাল। মনে থাকবে নিশ্চয়ই। কি কি বল একবার রিড কর। এই যে এখানে আছে পাঞ্জাব, এইটা কি তাহলে? এটা কি? হরিয়ানা। বোঝা গেছে? হরিয়ানা। কত মিটার? আচ্ছা, পাঞ্জাবের রাজধানীর নাম কি? পাঞ্জাবের রাজধানী পাঞ্জাবের রাজধানী পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়। আচ্ছা, হিমাচল প্রদেশের রাজধানী? হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। হ্যাঁ। আচ্ছা, উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুন। আর হরিয়ানার রাজধানী নিউ দিল্লি বা হরিয়ানার মধ্যে পড়ছে। আচ্ছা, এই যে দিল্লি, এই যে ছোট সব কেরালা দিল্লি, ওটা রাজধানী পরে পড়বো। তাহলে কটা 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 রাজ্য গেল এখানে? কি কি? আরেকবার রিপিট। পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা। নিশ্চয়ই মনে থাকবে বিষয়গুলো। আচ্ছা, তারপরে চলে আসছি আমরা পরের অংশে। এই যে এই জায়গাটা দেখ খুব সুন্দর করে, এখানে একটা কি দেখতে পাচ্ছি? ডাইনোসর দেখতে পাচ্ছি না? আচ্ছা, ডাইনোসরের এটা কি? লেজ। এগুলো কি? পা। এটা কি? পেট। আর এটা হচ্ছে মুখ। দেখ কত সুন্দর ভাবে আমরা মুখস্থ করে নেবো। একদিন ডাইনোসরটা কি করেছে? ঘুরতে গেছে, হ্যাঁ,
জঙ্গলে ঘুরতে গেছে। এবার জঙ্গলে ঘুরতে গিয়ে ওর লেজটা আটকে গেছে, বোঝা গেছে? লেজ আটকে গেছে কিসের মধ্যে? ঝাড়ের মধ্যে। তাহলে লেজটা আটকে গেছে কোথায়? ঝাড়ের মধ্যে। কোথায় আটকে ছিল? ঝাড়ের মধ্যে, মানে কি ঝাড়খণ্ড। আর পা গুলো এত বড়, এত ভারী, 36 কিলো পা, মানে 36 কিলো পা, মানে 36 কিলো। কোথায় লেজটা আটকে ছিল? কোথায়? ঝাড়খণ্ডে। পা গুলো কত কিলো? 36 বার। আচ্ছা, পেট মোটা, মানে কি পেটটা মানে মধ্যেখানে থাকে, মধ্যপ্রদেশে থাকে, মধ্যেখানে থাকে, তাই মধ্যপ্রদেশ। আর আটকে যেহেতু গেছে, তার মধ্যে আটকে গেছে, এবার পুরা গুঞ্জন করছে, মানে কি মানে কি কটা স্টেপ তুলে গেল এখানে বল? চারটা। কি কি? আচ্ছা, চলে আসি। একটা কাহিনী শুনবি, যেহেতু শোনা যাচ্ছে না, একটু কাহিনী ইংরেজি শোনার চেষ্টা করবে। ইংরেজিতে শোনা যাচ্ছে না কিছু। একজন একজন ব্যক্তি কি বাজাচ্ছে? বীণা বাজাচ্ছে। বীণা মানে কি? একজন অন্ধ ব্যক্তি বীণা বাজাচ্ছে। কে বাজাচ্ছিল? কোন ব্যক্তি? অন্ধ ব্যক্তি। কি বাজাচ্ছিল? বীণা। কে বাজাচ্ছিল? অন্ধ ব্যক্তি, মানে অন্ধ। কে বীণা বাজাচ্ছিল? অন্ধ ব্যক্তি। মানে কি হবে না? এবার অন্ধ ব্যক্তি বীণা বাজাচ্ছে, বাকি লোকগুলো দেখে না খুব কি লাগছে, মানে খুব খারাপ লাগছে। বলতে মানে কি বলে থাকে যে ইয়ে হয় না, হিংসা হয় না, হিংসা। তো বাকিগুলোর তেল বেরিয়ে যাচ্ছে মানে কি? তেলেঙ্গানা। অন্ধ ব্যক্তি কি বাজাচ্ছিল? অন্ধ্রপ্রদেশ বাজাচ্ছিল। তুই বেরিয়ে যাচ্ছিল, কি বেরিয়ে যাচ্ছিল? তেলেঙ্গানা। ভাই মনে পাই 34 কিলো পা তেলের মধ্যে পড়ে গেছিল। 34 কিলো পা পার মধ্যে এটা কি হবে? তেলেঙ্গানা। আচ্ছা, একটা ছোট বাচ্চা, তুমি খাচ্ছিস, একটা ছোট বাচ্চা করলা খাচ্ছিল। করলা খাচ্ছিল, যেতে খাবো না মানে নাটক করছে। ছোট বাচ্চা কি খাচ্ছিল? করলা মানে কেরালা। করলা মানে কি করছিল? নাটক করছিল, মানে কর্ণাটক। করলা ঠিক কি করছিল? নাটক, মানে কি? কর্ণাটক। কে পারবি না বল? মুখস্থ হয়ে গেছে পুরো টোটালটা। আচ্ছা, এত বড় একটা ব্যক্তিকে, ডাইনোসরটাকে যে মহান ভাবে আটকে রাখতে পারে, সে তো মহান একটা মানুষ। অর্থাৎ মহারাষ্ট্র। 36 কিলো পা, এত বড় বডি, বোঝা গেছে, এত বড় মাথা, একজনকে যার মধ্যে থাকবে সে তো মহান। অর্থাৎ এটা হচ্ছে কি? মাথায় ঢুকেছে বিষয়। কি কি হলো? একবার রিপিট দিস, অবশ্যই রিপিট। প্রথমে কি ছিল উপরে? গুজরাট। আচ্ছা, নিচুল আসছি। ছেলের মধ্যে ঢুকে কি ছিল? কি ছিল? আরো করছিল কর্ণাটক। এত বড় ব্যক্তিকে ধরে রেখেছে মাথা ঢুকেছে বিষয়। আচ্ছা, একটু মনে রাখবো যে মহারাষ্ট্রের নিচে যেটা আছে সেটা হচ্ছে গোয়া। 70টা পেয়ার আছে, একটু মনে রাখবো গোয়া। আর আমাদের একদম সাউথে, অর্থাৎ দক্ষিণ দিকে যে রাজ্যটা আছে যার নাম কি? তামিলনাড়ু। আর উত্তরে যেটা আছে সেটা হচ্ছে কি? হিমাচল প্রদেশ। মনে রাখবো রাজ্যের দিক থেকে। উত্তর দিকে রাজ্যের দিক থেকে কে? কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল যদি বলে তাহলে সেটা লাদাখ। বোঝা গেছে? রাজ্যের দিক থেকে হিমাচল প্রদেশ, উত্তরে, দক্ষিণে কে? তামিলনাড়ু, দক্ষিণে। আর পশ্চিমে তো আমরা দেখলাম কি? গুজরাট। পশ্চিমে গুজরাট। আর পূর্বে কে? অরুণাচল। বোঝা গেছে? চলে আসি এখানে, চলে আসি এবার গুজরাটের উপরে। একটু মনে রাখবো, গুজরাটের উপরে সব থেকে বড় রাজ্য আমরা সবাই জানি সেটা কি? রাজস্থান। রাজস্থানের রাজধানীর নাম কি? জয়পুর। পিঙ্ক সিটি যেটাকে বলা হয়, আমরা ভারতবর্ষের সব থেকে বিখ্যাত গোলাপি শহর কি সেটা? জয়পুর। ক্লিয়ার? অর্থাৎ রাজস্থান। চলে আসছি। তাহলে এই পুরো কি হলো? পার্টটা কভার হয়ে গেল। এবার এখানে দেখি, এই দিক থেকে উঠি।
এই যে এত বড় একটা ডাইনোসর, ও কি করেছে, একদিন পটি করে দিয়েছে, বুঝেছে? পটি করে দিয়েছে, পটি করে দেখলো পটিটা এখানে করবে নিশ্চয়ই, পটি করলো এবং পটিটা কি করলো, পটিটা পরে উড়ে গেল, পটিটা পরে উড়ে গেল মানে কি, উড়িষ্যা। অর্থাৎ পটি উড়ে গেল মানে কি, উড়িষ্যা। এবার উড়িষ্যার লোক দেখলে আমাকে বেদন পেটাবে। পটি পরে গেল কোথায়, উড়ে গেল, পটি পরে উড়ে গেল মানে কি, উড়িষ্যা। বুঝতে গেছে? আর আমরা জানি ভালো করে একটা গান আছে যে তেরে বদলে মে ইউপি বিহার লে লে, এরকম একটা গান আছে না, শুনেছেন নিশ্চয়ই? এটা হচ্ছে ইউপি, এটা হচ্ছে বিহার। ইউপি বিহার, বুঝে গেছে? ইউপি বিহার, আমরা এটা সবাই জানি এটা কি, পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গ। ক্লিয়ার? এবং পশ্চিমবঙ্গের উপরে সিকির মতো অংশ, সেটা হচ্ছে সিকিম। খতম, এটা টোটাল অংশটা খতম। অর্থাৎ 21টা রাজ্য আমরা কি করলাম, খতম করলাম। আমরা জাস্ট 7 বনকে যাচ্ছি। কি কি, কে পারবে টোটালটা বলতে, দেখি একবার উপর থেকে রিপিট দিস। কি ছিল? পাঞ্জাব, তারপরে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, কর্ণাটক, কেরালা, তারপর কি মহারাষ্ট্র, তারপর কি গোয়া, আর নিচের অংশটা সবাই জানি আমরা কি, সেটা কি ছিল, তামিলনাড়ু। আর কে আছে উপরে, কেউ আছে? এটা কি, এটা কি, এটা তাহলে কি সবাই জানি আমরা, এটা কি, এটা নিজের জন্য আগে পুরোপুরি ভাবে হাতে পুরোপুরি ভাবে, মানে আমরা এইভাবে শিখেছি কোনোদিন, আগে বলবে ঠিকঠাক করে, মানে এতদিন তো আমরা ম্যাথ দেখেছি জীবনে, শিখেছি কোনোদিনও, সরি ভাই বলবি যে আমরা কত না করে, না মুখস্থ করে শিখে গেলাম, একদম জাস্ট দেখছি আর শিখছি, ঠিক না? আর একটা উপরে আর একটা, সেটা কি আছে, সিকিম। এবার 7 বনের দিকে আসছি, অর্থাৎ 7 সিস্টার যাকে আমরা বলি। 7 সিস্টার জানতে গেলে একটু ছোট জিনিস জানতে হবে। এই জায়গাটাকে কমপ্লিট করে দিই। এটাকে কি বলা হয়? অরুণাচল প্রদেশ, যেখানে সূর্য মামা প্রথম উঠে ভারতবর্ষে। কোথায় সেটা? অরুণাচল প্রদেশ। অরুণ মানে সূর্য, জানি আমরা। আচ্ছা, একটা নাগ আছে, নাগ মানে সাপ, একটা নাগ আছে, নাগের মণি থাকে নিশ্চয়ই, আর মণিটা রাখা হয়েছে মোজায়। তাহলে কি? নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। নাগ আছে, নাগের মণি থাকে, মণিটা রাখা হয়েছে কোথায়? মোজাতে, মিজোরাম। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। ক্লিয়ার মনে হবে? নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। ক্লিয়ার? ত্রিপুরা, সরি, এই যে ত্রিপুরা, মেঘালয়, আসাম। ত্রিপুরা, মেঘালয়, আসাম, মনে রাখবো একটু। কি এটা কি? নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সরি, মেঘালয়, ত্রিপুরা, আসাম। মেঘালয়, ত্রিপুরা, আসাম। মেঘালয়, ত্রিপুরা, আসাম। আর উপরে কে আছে? অরুণাচল প্রদেশ। তাহলে কয় বন হলো এখানে? 7 বন। দেখি, 1 2 3 4 5 6 7। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সরি মেঘালয়, ত্রিপুরা, আর কি? তাহলে টোটাল কটা হলো এখানে? 7 গুণ। অর্থাৎ এখানে বলা হয় 7 সিস্টার। 7 সিস্টারকে যারা কবজা করে রেখেছে, সেটা কে কবজা করে রাখেনি? এটা কে বলতো? বাংলাদেশ। ওরা বলে উড়াই দিবে বলে 7 বোনকে, বুঝে গেছে? ওরা 7 বোন যদি শুরু করে সকালবেলা, তো এমনি থেকে উড়ে যাবে। ওরা সকালবেলা শুরু করছিল সবাই মিলে, সকালবেলা বলে দেওয়া হলো ওখানে সকালবেলা শুরু করে দাও, বাংলাদেশ ভিজে গেছে, শেষ। আর ভারতবর্ষ শুরু করে, পশ্চিমবঙ্গ শুরু করে দিল, খালি শেষ, উড়ে যাবে একদম। ওরা একটু টুকুর বেশি করে, আর ওদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। তো টোটাল আমাদের স্টেটস কটা দেখলাম? টোটাল 28টা স্টেট, তারপরে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, 7টা কোস্টাল লাইন, বুঝে গেছে? 32,87,263 কিলোমিটার বর্গ কিলোমিটার। 7ম স্থান অধিকার করে আছে পুরো ভারতবর্ষে। পুরো ভারতবর্ষটা মানে বিশ্বের দিক থেকে দেখতে গেলে 2.4 ক্ষেত্রফল অধিকার করে আছে। 17.74 কিলোমিটার কি করে আছে এটা আয়তন দিক থেকে, মানে জনসংখ্যার দিক থেকে অধিকার করে আছে। তারপর হচ্ছে আয়তনের দিক থেকে আমরা দ্বিতীয়তম স্থানে পজিশনে, অর্থাৎ প্রথমে জনসংখ্যার দিক থেকে আমরা প্রথমে পৌঁছাতে পারছি। বোঝা গেছে? এটা বিশাল ব্যাপার যে আমরা কোনো কিছু পারি আর না পারি, জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষ 1 নম্বর পজিশনে যাচ্ছে। এটা হাততালি মার, পুরোপুরি ভাবে হাততালি মার। ও